হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। আর এখনও কিন্তু 12টা বাজেনি, তাই গুড মর্নিংটা বলতে পারলাম। এখন বাজে হচ্ছে 11:52। তো গুড মর্নিং তো বলতেই পারি, বলো। আর কানেরটা খুলে দিয়েছি। কানেরটা যেহেতু সোনার ছিল না, রঙটা উঠে গেছে, তার জন্য খুলে ফেলে দিয়েছি, ভাল লাগছিল না দেখতে। আর আজকে আমার কাজ বলতে একটু লেট হয়েছে, সমস্ত কিছু কিচ্ছু করতে ভাল লাগছে না, কোনো কোনো কাজ করতেই ভাল লাগছে না। মনে হচ্ছে বসে বসে শুধু কাঁদি, জানো তো। আর এই যে এইমাত্র চান করে এলাম, চান করে দেখো পুরো মাথাটাও মুছিনি। এখন আমি পুজো করব, ঠাকুরকে ঠাকুরকে জল দেবো আর হচ্ছে তারপরে অল্প কিছু খাবো। সকালে শুধু একটু চা খেয়েছি, আমি আজকে কিছু খাইনি। আজকে সত্যি কথা বলতে মনটা খুব খারাপ। তো জানি না কেন, শুধু মানে মনে হচ্ছে যে শুধু বসে বসে শুধু কাঁদি। তার জন্য আজকে কাজ করতে পুরো লেট হয়ে গেছে, কোনো কাজই হয়নি আজকে। আর এতটা খারাপ লাগছে, এতটাই আজকে খারাপ লাগছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না যে হঠাৎ এত কেন খারাপ লাগছে আমার, জানি না। প্রচুর কষ্ট হচ্ছে আর প্রচুর খারাপ লাগছে। ওই জন্য আজকে সব কিছু লেট হয়েছে, কাজ করতে লেট হয়েছে, সমস্তটাই আজকে লেট, মানে পুরো লেট হয়ে গেছে। আর তোমাদের সামনেও আসা হয়নি, তাই এখন এলাম। এখন এই যে পুজো করব, তারপরে অল্প কিছু খাবো, তারপরে আবার আসবো তোমাদের কাছে গল্প দিতে। আর তোমাদের কাছে গল্প দিলে হয়তো একটুখানি ফ্রি লাগবে আমার। তো তার জন্য অবশ্যই তোমাদের কাছে আসতে হবে। মানে বলে এতটা, মানে প্রকাশে তোমাদের বলতে পারছি না যে আমার এত কেন কষ্ট হচ্ছে আজকে, এতটা কেন খারাপ লাগছে, মানে ভাষায় বলার মতো নেই আমার কাছে। জানি না কেন এতটা খারাপ লাগছে আমার আজকে। মানে বুকে খুব কষ্ট হচ্ছিল মাঝে, মানে মানুষ দেখবে একটা খারাপ সিচুয়েশন, সেরকম একটা কেমন যেন আমার মনে হচ্ছে যে সত্যি খুব কষ্ট হচ্ছে কেন আমার আজকে। আমি কেন বোঝাতে পারছি না কাউকে যে আমার এত কেন আজকে কষ্ট হচ্ছে, কাউকেই বোঝাতে পারছি না। আজকে আমি মনে হচ্ছে কোনো কাজ এগোতে পারবো না, তার জন্য চুপ করে বসেছিলাম। তারপর আমার একটা পিসিকে ফোন করলাম, পিসির সাথে অনেকক্ষণ কথা, মানে অনেকক্ষণই কথা বললাম পিসির সঙ্গে। পিসির সঙ্গে কথা বললে মনটা একটু ভালো হয়েছিল আবার অটোমেটিক। তারপর আমার একটা বান্ধবী ছিল, ওকে ফোন করলাম, ওর সঙ্গে একটু কথা বললাম, যদি মনটা একটু ভালো হয়। মনটাকে সান্ত্বনা দেওয়া, মানে দিচ্ছি যে মনটা আমার যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো ওর সাথেও খানিক কথা বললাম, 0.5 ঘন্টার মতো কথা বলেছি। কাজ বন্ধ করি, কাজ কিন্তু হয়নি তখন, বন্ধ করেই কথা বললাম। কথা বলার পরে তে এই কখন 10:30 11টা থেকে কাজে হাত দিয়েছি। কাজ কমপ্লিট করে এই যে চান করে ইঁদুর, এই নাও এখান থেকে। দেখো বিড়ালটা কোথায় ওপরে উঠে বসে আছে, রান্নাঘরে ঢুকে নিয়েছে, নিয়ে ওখানে ইঁদুর ধরছি। ইঁদুর ইঁদুর হয়েছে কটা, পা ভালো ইঁদুর হয়েছে জানো। কয় রে, ঠিক আছে, কথা শোনো না, ওদেরই বাড়ি ঘর এটা। সত্যি বিড়ালগুলো এত বিড়াল হয়েছে না, অনেক কটাই হয়েছে, 4-5টা হয়েছে এরকম, লাফালাফি ঝাপাঝাপি রান্নাঘরে শুধু, কোনো রকম খাওয়া দাওয়া করে দুপুরেই কি রাতেই কি, ওদের ভয় নেই, ওদের সাহস হয়ে গেছে, ওরা জানে এটা আমার ফ্যামিলি, এটা আমার পরিবার, এই আমার লোকজন। হ্যাঁ, কিচ্ছু ভয় নেই। ঠিক খাওয়া দাওয়া করবো, রান্নাঘর ফাঁকা দেখবে, রান্নাঘরে ঢুকে যাবে। তাতে মেন দরজা দিয়ে আমার ঢুকে যায়, রান্নাঘরের দরজা যদি ওইখান দিয়ে বন্ধ থাকে সামনে দিয়ে, ঘরের ভেতর দিয়ে ঢুকবে, ঢুকে রান্নাঘরে গিয়ে ওই ওরকম বদমাশি করবে। আবার দেখো বদমাশি শুরু করে দিয়েছে, দেখেছো? তাহলে কেমন এত বদমাশি করে। আরেকটা আছে,
ওটা তো আরও মোটা সোটা, তোমাদের দেখাবো একদিন আমার সব বিড়ালগুলো। ঘরে থাকে না কিন্তু, বাইরেই থাকে ওরা। ঠিক আছে, কিন্তু কোনো কিছু তো মুখ দেয়নি আপাতত এখনো। ইঁদুরগুলো তো নেই ঘরে, ইঁদুরে যা উৎপাত ছিল সব শেষ। যাই তো ইঁদুর ছিল, সব হাফিস করে দিয়েছে ইঁদুরগুলোকে। ইঁদুরকে একদম ইয়ে করে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। ইঁদুর আর ভয়ে ওদের কাছে আসে না। ইঁদুরকে একদম বাবাই করে দিয়েছে। চলে গেছে, নেই আর, আওয়াজ পাচ্ছি না তো। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। পাগলি এসেছে, একটা পাগলি গল্প করতে এসেছে পাগলিটা। পাগলিটার দিন মনটা খুব খারাপ জানো, প্রচুর মন খারাপ পাগলিটা। তো খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজই একটু শোবো ভাবলাম, শুয়েছি। শুয়েছি নিয়ে পরে তারা চুলটা বেঁধে নি, চুলটা খুব ডিস্টার্ব করছে। শুয়েছিলাম খেয়ে দিয়ে, একটুখানি একটুখানি শুয়েছি। শোয়ার পরে ঘুম আসছে না, কি করি বলো তো। দুপুর টাইমে একটু ঘুমালে তো ভালো লাগে, কিন্তু ঘুম আসছিল না। তো ঘুম না এলে কি করা যাবে, কিছু করার আছে। তাও তো একটুখানি শুয়েছিলাম, পিঠটা তো টান করেছি সারাদিন কাজ করে, পিঠটাকে টান করা হয়েছে, আরাম দেওয়া হয়েছে পিঠটাকে। উফ, এই ক্লিপটা লাগাতে গেলে এত ব্যথা লাগে না, কি বলি আর, প্রচুর ব্যথা লাগছে। পুরোটা গুটিয়েই নি, যা হয় হবে, ঠিক আছে না। উফ, ও এত ডিস্টার্ব কেন করে বাবা রে চুলে, ক্লিপটা চেঞ্জ করতে হবে আমার। মাথায় তেল নিয়েছি চুপ চুপ করে, দিয়ে পরে ক্লিপটা যেখানে লাগাচ্ছি না মাথাতে ব্যথা করছে কেন কে জানে। সত্যিই তো ব্যথা করছে কেন। এবার এবার মনে হচ্ছে ঠিক আছে, গেছে, শরীরটা শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে একদম। যাক, আর আজকে ভিডিওর টাইটেল দেখে আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছি যে আমি কোন টপিকের উপরে ভিডিওটা বানাবো, মানে বানাতে করতে চাইছি। বালিশগুলো দেখো একদম তাকিয়ে আছে, কভার, বালিশগুলোতে কভার ভরবো, সেই কভারটাই ভরা হয়নি, মানে আনতে বলি মনে থাকে না বাজারে। আর এখানে ফেরিওয়ালাগুলো সেই কভারগুলো ভালো আনে না, ওই জন্য আর লাগানো হয় না। তারপর যেটা বলতে গেলাম, দেখো বসেছি খুব সুন্দর হয়ে বাবু হয়ে তোমাদের সঙ্গে গল্প করবো বলে। আজকে যে বিষয়ে আলোচনা করবো নিশ্চয়ই তোমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আমার মা হয়ে ওঠার গল্প, ঠিক আছে, সেটাই তোমাদের আজকে শেয়ার করব। যে মা হতে গিয়ে আমাকে কত কিছু, যেহেতু আমার মা যে, হ্যাঁ, আমি আজকে মা হয়েছি, আমার যে মা সেও কষ্ট করেছে, তাই তো, মা হয়েছে সেও কষ্ট করেছে। এই স্বপ্নটা কিন্তু সবারই থাকে বিয়ের পরে, যে মা হব, আমাকে মা বলে ডাকবে, তাই না। তো যেরকম স্বপ্ন থাকে সেরকম তার প্রতি গাইড দেওয়ারও দায়িত্ব কিছু মানুষের থাকে, তাই তো। তো যাই হোক, যখন আমার মানে তখন আমার বয়সটা কিন্তু খুব একটা হয়নি, মা হওয়ার মানে বয়সটা যখন, না, 1 বছর, বিয়ে হওয়ার 1 বছর পরে আমার বাচ্চা মানে পেটে এসছে, তখন আমার 18 বছর, 18 বছর, হ্যাঁ 18 বছর হতে হতে 19 বছর এরকম হয়েছিল, 18 19 এরকমই হবে, আমার অতটা খেয়াল নেই, মানে মনে করতে পারছি না। তো যাই হোক, ডাক্তার মানে দেখালাম, কি আমার হঠাৎই কেমন একটা মাথা ঘুরছে, মানে খুব ভালো লাগছে না, আর আমার বেশি মানে
ইঙ্গিত আর কি। অনেকের বমি হয়, হ্যাঁ, আমার কিন্তু খুব একটা বমি হতো না, কিন্তু আমি যখন ব্রাশ করতে যেতাম সকালবেলা উঠে তখন আমার খুব হতো। হ্যাঁ, ওই কলগেটের যে গন্ধটা ওইটা আমি নিতে পারতাম না। বুঝতে পারছি না কি হলো কি হলো, নিয়ে পরে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেছিলো, আর একটা মামা ডাক্তার ছিল, তখন এখানে নিয়ে গেছিলো। আর আমি এমন জায়গায় থাকতাম সেখানে ডাক্তার কেন, মানে কেউ যদি কিছু হয়ে যদি মারাও যায় সেখানে ডাক্তার চট করে মানে পাওয়া মুশকিল আছে, এমন মানে ওদের ওই জায়গাটা আর কি। ঠিক আছে, ভালো লাগতো না আমার। তো যাই হোক, ওর মামার কাছে নিয়ে গেছিলো, তো তখন ওই মামা দেখে বললো যে হ্যাঁ প্রেগনেন্ট। তো বেশ ভালোই লাগছিল, ভালোই লাগলো। জানি না আমার বর কতটা খুশি হয়েছিল, আমি স্বাভাবিক খুশি হওয়ারই কথা, কিন্তু প্রকাশে বুঝতে পারিনি। আমি সত্যি কথা প্রকাশে আমি বুঝতে পারিনি, কিন্তু স্বাভাবিক বাবা হবে সে, তার তো আনন্দে আধখানা, সে তো আনন্দ হবে, কিন্তু আমি বুঝতে পারিনি। কিন্তু আমার ভালো লাগছে, হ্যাঁ আমার ভালো লাগছিল, কিন্তু শরীরটা ভালো লাগছিল না কোনো কিছুতেই। মানে আমার যখন পেটে বাচ্চা ছিল না তখন আমার কোনো দিকে শান্তি ছিল না। তো মানে একদিকে আনন্দ হচ্ছে যে হ্যাঁ আমি মা হতে চলেছি, কিন্তু আরেকদিকে মানে শান্তি নেই, মানে কেমন একটা অশান্তির মধ্যে আমি মনে হচ্ছে ভোগ করছি। মানে কেমন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে আমি মনে হয় মানে পড়ে গেছি, এমন একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, অনেক ঝামেলা, অনেক কিছু, অত কিছু মানে বললে হয়তো আহ, আমাদের রিলেটিভে কিছু লোক আছে খারাপ ভাবতে পারে আমাকে। তো যাই হোক, কত কিছু বলে অত কিছু ভেঙে তোমাদের বলছি না, তাদের মন খারাপ হতে পারে না। তো তারপরে কি হয়েছে, তারপরে বেশ আমার তোমাদের দাদাভাই তখন কাজটা খুব একটা, এখন যে কাজটা আছে আর কি, তখন সেরকম একটা ছিল না। তো ওদের বাড়ির লোকে কিন্তু আমাকে সাথ দেয়নি জানো, মানে 7 মাসে যে সাথটা হয় সেটা হয়নি। হ্যাঁ, সেইগুলো মানে আমি বহুত কিছু থেকে বঞ্চিত, বহুত কিছু থেকে। তো এগুলো আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে, যে আমার ছেলে হওয়ার সময় যে আমাকে, তারপরে সেরকম একটা চেক আপের ডাক্তার, মানে ডাক্তার দেখানো, একটা চেক আপ করায়। এখনকার দিনে যে মেয়েদের প্রত্যেক মাসে মাসে ডাক্তার দেখায়, চেক আপ করে, হ্যাঁ প্রত্যেক মাসে মাসে তাদেরকে ট্রিটমেন্ট দেখানো উচিত, ডাক্তার দেখানো, সেই সিস্টেমটা কিন্তু আমার ছিল না। আমাকে ডাক্তার না দেখানোর মতোই ছিল। মানে আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম 6 মাস, 6 মাসে 6 মাসের মাথায় আমাকে, 5 মাস ওইখানেই ছিলাম, 5 মাসের মাথায় আমাকে আমার বাপের বাড়িতে রেখে গেছে আমার বর। তো বড়োর তখন ওইখানে দোকানটা ছিল না, ও একটা টেনশনের মধ্যে ছিল, কাজ মাস ছিল না। তো আমার মায়ের কাছে রেখে এসে এইখানে এসে আমার মানে ডাক্তার দেখানো হয়েছে 3বার না 4বার এখানে ডাক্তার দেখিয়েছি। এখানে ডাক্তার দেখানোর পরে হেলথ সেন্টার এগুলো তো কেয়ার করেছে, কিন্তু ওইখানে থাকলে আমার ডাক্তার দেখানো হয়নি। সেই একবারই হয়েছে, চেক আপ হয়েছে, ব্যাস ওই একবারই। মানে আমি যে মা হতে চলেছি, সে একবারই যে ও মা হতে চলেছি আমি, সেটা যে মানে পরীক্ষা করার পর আমি যে জেনেছি আমি মা হতে চলেছি, ব্যাস ওইটুকুই। তারপরে যে আমাকে গাইড করা ওই জন্য আমার খুব ভয় লাগতো। হ্যাঁ, তো পেটে বাচ্চা তো মানে প্রচুর ভয় লাগতো। আমার মা বাবা খুব টেনশন, মানে খুব একটা মানে কেমন একটা যে সিচুয়েশনের মধ্যে যে আমার ওই দিনগুলো পার হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। সবসময় আমি না কাঁদতাম, এনি টাইম আমি কেঁদেছি, এনি টাইম। সবাই মানে মা হওয়ার মানে আনন্দেতে আধখানা হয়ে যায়, কিন্তু আমি মা হয়েছি, মা হতে পারছি, কিন্তু আমার আহ, মানে মনে হচ্ছে, মনে আনন্দ হচ্ছে, কিন্তু আমার চোখে জল সবসময়তেই। মানে কেমন একটা আমি কি করলাম, আমার মানে পাশে আমার কাউকে দেখতে পাচ্ছি না ওই ওই পরিস্থিতির মধ্যে। ঠিক আছে, ওই পরিস্থিতির মধ্যে কাউকে, যে নিজের মানুষগুলো যে থাকবে সেই মানুষগুলোকে কাউকে দেখতে পাচ্ছি না আমি। তো যাকে বেশি প্রয়োজন সে তো ছিলই না, সে অনেক মানে কাজে ব্যস্ত ছিল, মানে বহুত রকমের কাহিনী। সে অত ভেঙে বলতে বললে হয়তো রাত হয়ে যাবে আর ভিডিও অনেক বড় হয়ে যাবে। যাই হোক, যেটুকু বলার সেইটুকু তোমাদের বলি আর কি। তারপর কি হলো, ওই করতে করতে হ্যাঁ হঠাৎ একদিন মানে হঠাৎই একদিন সেই পেটে এমন ব্যথা করছে, মানে ব্যথা করছে আবার কমে যাচ্ছে, ব্যথা করছে আবার কমে যাচ্ছে। কি হলো, মাকে বলছি মা ব্যথা হচ্ছে আর কমে যাচ্ছে, ব্যথা হচ্ছে আর কমে যাচ্ছে, মানে খুব যে বেশি ব্যথা হচ্ছে তা না। বুঝতে পারছি না, নিপরে হসপিটালে ভর্তি করলো। ভর্তি করার পর সেখানে ডাক্তার বললো যে এখনো না টাইম হয়নি, এখনো হওয়ার। ঠিক আছে, তো 4 দিন ছিলাম, থেকে আবার ওরা ছুটি দিয়ে দিল, ওইখান থেকে চলে এলাম। আসার পরে আবার ওরকম, আবার ওরকম হচ্ছে, হওয়ার পর আবার ভর্তি হলাম। ডাক্তারে বললো
না এখনও তো টাইম হয়নি। নিপুণ আমাদের বকাবকি করলো, বকাবকি করার পরে কিন্তু আমি তো বুঝতে পারছি আমার কী হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। তারপর আবার বাড়িতে এলাম, আসার পরে আবার একদিন কি দুদিন থাকলাম, আবার ওরকম হচ্ছে। মানে মার বাবার কত হ্যারাসমেন্ট তখন, সেটাই আমি ভাবছি যে আমার মা বাবা যদি আমার পাশে না থাকতো সেই সময়, হয়তো আমি আজকে যে তোমাদের সামনে কথা বলছি সেই কথাটুকু হয়তো বলতে পারতাম না, শুধু আমার মা আর বাবার জন্য। বিশেষ করে আমার মা আমাকে খুব ট্যাকেল করেছে, খুব, জানি না, তো প্রচুর ট্যাকেল করেছে আমাকে। আর আমার যে এত কষ্ট হচ্ছিল পাড়ার লোককে, আমাদের আশেপাশের যে লোকগুলো, তো অনেকেই মা হওয়ার অনেকেই মা হওয়ার আনন্দে সবাই মানে সবাইকে কাছে দেখে পায়, কিন্তু আমি পাইনি। কিন্তু আমি কাউকে কাছে পাইনি, শুধু আমার মা ছাড়া। ঠিক আছে, যে মেয়েটার বাচ্চা হবে, যে তাকে দেখা, তাকে ভালো মন্দ কি কখনো মানে একটা যে প্রেগনেন্সির সময় যে সে অনেক কিছুই খেতে চায়, কিন্তু ঠিক আছে তখন তার মনে হয় আমি এটা খাবো, আমার এটা খেতে ইচ্ছে করছে, আমি এটা, সেরকম লোক ছিল না আমার বলার মতো। তো যে আমার কিছু খেতে ইচ্ছে করছে, তো সেরকম কাকে বলবো, কেউ ছিল না সেই সময়। তো যাই হোক, কিছু মনে করো না, আমার খুব কষ্টের জন্য চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তোমাদের বলতে বলতে। সেরকম ছিল না তো। মা বাবাকে আর কি বলবো, তখন আমাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, আমার বাপের বাড়িতে খুব একটা ভালো ছিল না, খারাপই চলছিল। তো বাবাকেও বলতে পারতাম না। তো হওয়ার আগে, আমার ছেলে হওয়ার একদিন আগে, মানে তখন হসপিটাল থেকে নিয়ে এসছে আমাকে দুবারের মাথায়, হ্যাঁ নিয়ে এসছে। তখন বাবাকে বলছি, বাবা আমার জন্য খুব সন্দেশ খেতে ইচ্ছা করছে, বাবাকে বলেছি আর কি, আমি আর থাকতে পারছি না, আমার খুব খেতে ইচ্ছা করছে। আর আর বাবা আমাকে এটা সেটা এনে খাওয়াতো, কষ্ট ছিল কিন্তু, কিন্তু আমি যদি মুখ থেকে বলতাম বাবা আমাকে এনে দিত, এটা এটা সেটা এনে খাওয়াতো। তো একার উপরে সংসার ছিল, তো তখন ভাইরা ছোট ছিল। নিয়ে পরে বাবাকে বলেছি যখন, বাবা আমার সন্দেশ খেতে ইচ্ছে করছে, বাবা কিন্তু দোকান থেকে সন্ধ্যেবেলা সন্দেশ এনেছে, এনে রেখেছে। সন্দেশ খাবো কি, ভাত খাওয়ার মানে সঙ্গে সঙ্গে বমি, মানে পুরো ঘর ভর্তি হয়ে গেল বমিতে, মানে এমন বমি করেছি পুরো ঘর ভর্তি হয়ে গেল। মা ওগুলো দেখে মা শুধু কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর আমার আমার হাত পায়ে কোনো কিছু বল নেই, মানে আমি ছেড়ে দিয়েছি সব। এবার বাবা কান্নাকাটি করছে, ভাইরা ওরকম টেনশনে ভুগছে যে কি করব, মা কান্নাকাটি করছে, এবার পাড়ার লোকও জড়ো হয়ে গেছে। হ্যাঁ, পাড়ার সবাই জড়ো হয়ে গেছে, সবাই বলছে ওকে এই ডাক্তার কাছে নিয়ে যাও, ওই ডাক্তার কাছে নিয়ে যাও, ওই ডাক্তার কাছে নিয়ে যাও। এবার আমার এখানে একটা কাকা ছিল, সে কাকাটা একটা ডাক্তারের ঠিকানা দিল, সেই ডাক্তার কাছে নিয়ে গেছে বাবা। সেই কি ভাড়া করেছিল, হ্যাঁ গাড়ি ভাড়া করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই ডাক্তার দেখে আমাকে যখন দেখলো, তখন বলছে এমার্জেন্সি ওকে সিজার করতে হবে, ও যদি সিজার না করে তাহলে মাও বাঁচবে না, বাচ্চাও বাঁচবে না, দুজনের একজনকেও বাঁচানো যাবে না, ইমিডিয়েটলি ওকে আজকে রাতের মধ্যেই সিজার করতে হবে। আর আমাকে নিয়ে পড়ে ওইখান থেকে আবার পুরো হসপিটালে নিয়ে গেল, ওরই ডাক্তারের চেনাশোনা ডাক্তার, যে ডাক্তার হসপিটালে থাকে ওই ডাক্তারই আমাকে দেখেছে, দেখে ও আবার পাঠিয়ে দিল ওই হসপিটালে। পাঠানোর পরে ডাক্তারকে সঙ্গে আলোচনা হলো, নিয়ে পরে আমাদের ওইখানে একটা কাকু ছিল, মানে ওই কাকুটাও খুব হেল্প করেছে, ওরই পার্টির আর কি, মানে পরিচিত ছিল। ও সঙ্গে সঙ্গে ওইখানে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলো, যোগাযোগ করে নিয়ে পরে বলল যে হ্যাঁ আজকে রাতটুকুর মধ্যে, আর ক্লাবের ছেলেমেলে যা ছিল আমাদের পাড়াতে সবাই চলে গেছে, মানে খুবই তো বাড়াবাড়ি, অবস্থা ভালো না, আর আমার কোনো হুঁশ নেই, ঠিক আছে। তো নিয়ে যাওয়ার পরে সেদিন রাতটা শুধু ইঞ্জেকশন দিয়ে আমাকে থামিয়ে রেখেছিল ডাক্তারে, যে দুপুরে বেলা আর কি, সেদিন রবিবার ছিল, আজকে যেরকম শনিবারে রাতে ভর্তি হয়েছে, আর যে ইঞ্জেকশন দিয়ে আমাকে আর কি থামিয়ে রেখেছে, ব্যথাটা যে পেটে ব্যথাটা যে ছিল, আমি তো ঠিক থাকতে পারছি না, ওটা আগে থামিয়ে রেখেছে। থামিয়ে রাখার পরে তার পরের দিন রবিবার 12টার সময় সিজার হয়েছে। সিজার আর কি করবে সেই হিসাবে। তো তারপরে
হ্যাঁ 12টার সময় যখন আমাকে সিজার রুমে নিয়ে যাবে, তার আগে যখন রেডি করছে তখন শুধু আমার মা আমার পাশে আছে, কিন্তু মা আছে, বাবা আছে, আর ভাইরা বাইরে, ওদেরকে তো ঢুকতে দেয়নি, মা আছে। তো মার বাবা সাইডে দাঁড়িয়ে আছে, তার পাশে কিন্তু কেউ ছিল না। আর তোমাদের দাদা ভাইয়ের যেখানে দোকান এখন আপাতত, সেইখানে ওর নাকি একটু ঝামেলা ছিল, ও যেতে পারেনি। তো যাই হোক, ওইসব বলে লাভ নেই। আর তারপরে যখন মা যখন আমার পাশে ছিল, তো ওরা চুল টুল বেঁধে দিচ্ছে, যখন আমাকে বেডে নিয়ে গেল না, তখন মানে আমি যেন কেমন হয়ে গেছি। ঠিক আছে, আমি তো সবাইকে দেখতে পাচ্ছি না, আমি তো মানে আমি একটা নার্ভাস টাইপের হয়ে যাচ্ছি, মাকে শুধু একটু করে জড়িয়ে ধরছি, আর মানে ভয়ে নার্ভাস হয়ে গেছি। আর যখনই ডাক্তার বলেছে যে উম, মানে মানে মায়ের মুখটা যখন ছোট হয়ে গেছে, মা যখন কান্নাকাটি করছে, তখন তো আমার তো বুঝে গেছি যে কিছু একটা ব্যাপার হয়েছে, আর বমি করেছি এত। তারপরে যখন নিয়ে গিয়ে আমাকে সেই সেলাইন তো দিয়েছে 5টা না 6টা, আমি সেলাইন টানলাম, মানে জল শুকিয়ে গেছিলো পেটে, যে জল ছিল, ডাক্তাররা বললো, পরে আমি শুনলাম মা বলছিল যে জল শুকিয়ে গেছিলো, বাচ্চাটা পুরো শূন্যের উপর পড়ে গেছিলো। মানে এত জল, মানে শুকিয়ে গেছিলো, পেটে যে জলটা থাকে সেই জলটা ছিলই না, শুকিয়ে গেছিলো। তো তারপরে সিজার করার পরে যখন আমাকে বেডে দিয়েছে, তারপরও আমি কাউকে পাইনি, আমার শ্বশুরবাড়ি কাউকে পাইনি, কাউকে না। তো ছেলে হয়েছে, তাও ভগবান প্রথম মানে হাসি। তারপরে যে আমাকে ওইখানে যখন সিজারে মানে নিয়ে যায়, সিজার রুমে যেখানে নিয়ে সিজার করার জন্য, ও নার্স যে সিজারের ইঞ্জেকশনটা দেয়, সে খুব বকাবকি করেছিল রিপোর্ট দেখে আমার, যে এগুলো কেন করে গার্জেনদের নিয়ে, বলে আমার বাবা মাকে বকাবকি করেছে, যে ডাক্তার দেখায়নি, সে ডাক্তারের কোনো প্রেসক্রিপশন নেই, কিচ্ছু না, কোনো ডাক্তারের চেক আপ করার কিছু না, শুধু একটা সে আমাদের মানে ওই হসপিটালেই ডাক্তার দেখিয়েছিল, সেই একটা রিপোর্ট আছে আমার কাছে, তাছাড়া কিচ্ছু নেই। তো তখন আমার বরকে খুঁজছিল ওরা আর কি, ডাক্তাররা, তো বললো আসেনি। তো তখন বাবা মাকে আরও বকাবকি করেছে। তারপরে যখন সিজার করা হয়ে গেছে, তারপরে গেছিলো আমাকে, হয়তো আমার ভাই আর বড়টা আর তোমাদের দাদা ভাই গেছিলো, গিয়ে বেডে দিয়ে এসছে। বেডে দিয়ে আসার পর আর কেউ যায়নি। 7 দিনে যখন ছুটি হয়েছে, তখন বাড়িতে এসেছি। বাড়িতে এসে ছেলে তখন মানে খারাপ একটা জিনিস, ভালো লাগে না এগুলো বলতে গো। আবার না বললেও তোমরা তো বুঝবে, না বললেও তোমাদেরকে তো জানানো হবে না, না না বললে কী লাভ, বলতেও তো হবেই সব কিছু। তারপরে ওই করতে করতে ছেলের মুখ দেখে আমি সমস্ত কিছু ভুলে গেলাম, মানে ছেলের যে মুখটা আমি দেখেছি, ছেলের মুখ দেখে আমি সব কিছু কষ্ট ব্যথা সব ভুলে গেছি। তো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আমার মতো মেয়েরা, প্রত্যেকটা মারা, দিদিমারা, সবাই তো মা হয়ে সব ওই দিনগুলো পার করে এসছে। এবার আগামী দিনে যে যারা আর কি মা হবে, কিংবা মা হওয়ার মা যে ডাকটা শুনবে, ওই ডাকটা শুনলে কিন্তু মনটা পুরো ভরে যায়, জানো, ওই ডাকটা যখন মা বলে ডাকে না, তখন যে কষ্টটা পেয়েছি আমি, সেই কষ্টের কথাগুলো ভুলে যাই। ঠিক আছে, আরেকটা কথা বলি, যে সিচুয়েশনগুলো আমার পাশে কাউকে দরকার ছিল, সেই সিচুয়েশনগুলো আমি পার করে এসেছি। তো এখন আর আমি কোনো কিছুতে ভয় খাই না, কেন জানো? তার কারণ হচ্ছে আমার ক্রিটিক্যাল দিনগুলো আমি যখন পার করে এসেছি, এখন বাকি জীবনটা আমি পার করে দিতে পারবো। মানে আমি এখন আর ওই সব নিয়ে ভয় খাই না, যে আমার পাশে কাউকে দরকার, পাশে কাউকে থাকতে হবে, না থাকলে আমি কি করে চলবো, কি করে থাকবো, ওইগুলো আমি ভয় খাই না এখন। তার কারণ যে টাইমে আমার পাশে কাউকে দরকার ছিল, সেই টাইমে আমার পাশে কেউ ছিল না। না আমার শ্বশুরবাড়ির লোক ছিল, শ্বশুরবাড়ির লোক কখন এসছে, যখন হয়ে গেছে বাচ্চা, তারপরে আমার আমার এখানে নিয়ে এসছে, সে যখন 7 দিন পর তখন ছিল, তখন গেছে দেখতে। তার আগে আমাকে ভর্তি করা হয়েছে, ফোন করা হয়েছে, কেউ যায়নি, খোঁজই নেয়নি আমার, তাই না? তো যাই হোক, বেশি বলে ফেললাম। আর যদি কোনো খারাপ কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করে দিও ছোট বোন হিসেবে। আর আমি মানে আমি সবসময় বলবো, আমি যে কষ্টটা করেছি ওইটা কেউ না পাক। হ্যাঁ, কেউ যেন না পায়, সবার পাশে যেন সবসময় সবাই থাকে। হুম, আমার জীবনের সঙ্গে যেগুলো ঘটে গেছে, আমি
সবাই চাইবো আমার মতো কাউরি জীবনে যেন না ঘটে। মা হওয়ার স্বপ্ন সবারই থাকে। ভগবান যেন প্রত্যেকটা মেয়েকে মা হওয়ার সুযোগ করে দেয়, সবাইকেই যেন ভগবান যেন কাউকে বাকি না রাখে। মা হওয়ার যে স্বপ্নটা সবাইকেই যেন পূরণ করে, আমি এটা সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, সেই কষ্টগুলো পেরিয়ে এসেছি। তো যখন আমি একা একা বসে থাকি না, আমার খুব কষ্ট হয়। যখন আমি একা বসে থাকি নিরিবিলি একা একা, আমি ওর জন্য না কখনো আমি একা 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একা একা বসে থাকি না। আমি জানি আমি যদি আজকে 1 ঘন্টা 4 ঘন্টা এক জায়গায় বসে থাকি, মানে বসে থেকে যাই, তাহলে আমাকে আগে মানে দিনগুলো মানে মনে পড়লে আমার মানে আমার ভেতরটা পুরো একদম কেমন হয়ে যায় আমি বলতে পারবো না, কিন্তু আমি সেদিন সারাদিন কাঁদবো, ঠিক আছে? কিন্তু কাউকে কিছু বলতে পারবো না, কাউকে প্রকাশ করতে পারবো না, কিন্তু আমার বুকটা ফেটে যায়, কাউকে বলতে পারবো না। ওর জন্য আমি না কী করি বলো তো, কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই। আর মাইন্ড ঠিক রাখার জন্য কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যাই, শুধু মাইন্ড যেন আমার ভালো থাকে, আমি যেন পুরোনো জিনিসগুলো ভুলে যাই, পুরোনো জিনিসগুলো যেন আমার মনে না পড়ে। তো একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, জানো? আবার সবার কাছে একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আবার একটা মানুষ সবার কাছে খারাপ হতে পারে। মানে আমি কিন্তু সবার কাছে ভালো নাও হতে পারি, সবাই আমাকে ভালো নাও বলতে পারে, তাই না? আমি বলছি না আমি ভালো। যাই হোক, অনেক কষ্ট অনেক কিছু তোমাদের শেয়ার করে নিলাম আজকে, আর বুকটা একটু হালকাও হলো। মা হওয়ার কত গল্প তোমাদের শেয়ার করলাম। কষ্ট পেয়েছি, কিন্তু এখন আমার ছেলে আমার যেটুকু কষ্ট বোঝে, আমার তাতে সব কিছু ভুলে থাকি, মানে মনে পড়ে না। আমার ছেলে আর কি আমার যেটুকু কষ্ট বোঝে, সত্যি কথা বলছি, মানে অনেকটাই বোঝে। এই বয়সে যেও আমার এতটা বোঝে, আহ, কোনো কিছু হলেই ও এগিয়ে যাবে, মা দাও এটা করে দিই, মা ওটা করে দিই, মা ওটা করে দিই। সত্যি সত্যি মানে এটা দেখেই আমি সব কিছু মানিয়ে নিই আর ভুলে যাই যে যা হয়েছে হয়েছে। আমার সঙ্গে আমার ছেলের সঙ্গেই ওইটা হয়েছে, যা হয়েছে হয়েছে, ভগবান আমাদের তো ঠিক রেখেছে, তাই না বলো? কষ্ট পেলেই কষ্ট, কষ্ট না পেলে কোনো কষ্ট নেই। তো তোমাদের কাছে অনেক অনেক গল্প শেয়ার করে নিলাম। হ্যাঁ, আর যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে ছোট বোন হিসেবে কি দিদি হিসেবে কি যাই বলো তোমরা, কাকিমা দিদিমা জেঠিমা যাই বলো, আমাকে ক্ষমা করে দিও যদি ভুল কিছু বলে থাকি, ঠিক আছে? তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর ভিডিওটা পুরোটা তোমরা দেখো, ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তা চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ? সবাইকে বাই।